আপনাদেরকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। উত্তর পূর্বের মণিপুর ফের উত্তপ্ত, আর ওই রাজ্য থেকে এবার সমর্থন প্রত্যাহার করে নিল মেঘালয়ের মুখ্যমন্ত্রী। আজ এই মুহূর্তের সব থেকে যে বড় খবর, শান্তি ফেরাতে এক প্রকার ব্যর্থ মণিপুর। তাই সেই সমর্থন প্রত্যাহার করা মণিপুরের মুখ্যমন্ত্রীর একেবারে কোট আনকোট যে বক্তব্য উঠে এসেছে, মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার। কনরাড সাংমার এই মুহূর্তের সব থেকে বড় খবর, মণিপুরে কি তাহলে সরকার পড়ে যাবে বিজেপির থেকে? এই সমর্থন প্রত্যাহারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। মণিপুরে আগামী 7 দিনের জন্য বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। আগামীকালকে নর্থ ব্লকে রয়েছে একেবারে বৈঠক স্বরাষ্ট্র দপ্তরের। তবে এই মুহূর্তে মানবাধিকার কর্মী অসীম গিরি মণিপুর সম্পর্কে ঠিক কি জানিয়েছেন শোনাবো। সরকার যেটা বিজেপির শরিক দল, হ্যাঁ, এবং আমি যে কথাটা আগেও পূর্বসূত্র ধরেই বলি, এবং বিজেপির ওপর এই যে ক্রমশ চাপ বাড়বে, এই কারণেই বাড়বে যে মেঘালয় সরকার এনটিপি যে এনটিপি আছে যে সংগঠন, সেই সংগঠন তারা এখান থেকেও যদি প্রত্যাহার করে নেয় তাহলে বিজেপির উপর প্রচন্ড চাপ বাড়বে। এবং আমি প্রথম থেকেই বলার চেষ্টা করছি, বিজেপির খেলাতেই বিজেপি ধ্বংস হচ্ছে। অর্থাৎ বিজেপি একদিকে যেমন কুকি, মার, মেইতি এদের মধ্যে যেমন সংঘর্ষ লাগাচ্ছে, অন্যদিকে তারা দেশের মধ্যে যে দাঙ্গা এবং দেশের মধ্যে অগ্নিসংযোগ, শিশু, বৃদ্ধ ইত্যাদিদের হত্যা, এই যে একটা হত্যা লীলা চলছে, সে যে পক্ষ জনজাতি যে পক্ষই করুক, জনজাতি জনতাকে খুন করছে। তার মধ্যে পুলিশ, রাইফেলস, কালকে থেকে সিআরপিএফ ইত্যাদি যদি দখল করে সত্যি সত্যি গোটা মণিপুরটা, বা আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী যদি করে, তাহলে তো এইভাবে মনে হয় ধীরে ধীরে এই যে উত্তর পূর্বাঞ্চলের যে গ্রুপগুলো, যারা বা যে দলগুলো আছে, তারা আস্তে আস্তে বিজেপির ওপর থেকে প্রত্যাহার করে দেবে। কারণ এত অন্যায় করছে বিজেপি সরকার, এতটাই অন্যায় করছে যে এটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছে। এবং কোথাও কোথাও আমি দেখছিলাম যে মেঘালয়ের কোনো মানুষ যাদের একটা অংশ মণিপুরে বোধহয় থাকে, এবং তাদের মধ্যে একটা ক্ষোভ প্রচন্ড ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা আজকেই আমি পড়ছিলাম কথায়, যে মেঘালয়ের কিছু মানুষ ওখানে থাকে এবং তারাও ওখানকার জনজাতির মানুষ, মেঘালয় তারা ওখানে থাকে, ওদের ওপরও একটা কিরকম যেন অদ্ভুত ধরনের এই সমস্ত জনজাতি ওদের ওপর আবার রাগ, এরকম একটা অবস্থা এসছে। ফলতই কিন্তু এই ঘটনাটা, এর দায় কিন্তু এখন বিজেপিকেই নিতে হবে। এবং রাষ্ট্রপতির কাছে চিঠি তারা পাঠাচ্ছে, বা এই এরা যে প্রত্যাহার করে নিচ্ছে, বা স্বরাষ্ট্র মন্ত্রক তারা যেই সিআরপি বা এই আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনী এসব যে পাঠাবে বলছে, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটনা, এই টোটালটা দায় নিতে হবে বিজেপি। বিজেপি যে আগুন জ্বালিয়েছে, সেই আগুন এখন ঠিক ঠিক করে জ্বলতে থাকবে, এখন নেপার নয়। আপনি বলছিলেন সবটাই বিজেপির দোষ, কিন্তু কংগ্রেসের আমলেও তো এই উত্তর পূর্বাঞ্চল চলেছে, এবং কংগ্রেস আমার একটা বক্তব্য আছে, উত্তর পূর্বাঞ্চল প্রতিষ্ঠা করতে পারেনি তো পারবেও না। তার প্রধান কারণ হচ্ছে, প্রথম থেকে আমরা কি মনে করেছি, প্রথম থেকে ব্রিটিশ আমল থেকে ওরা দাবি করেছিল মণিপুর হচ্ছে আমাদের দেশ, মেঘালয় হচ্ছে আমাদের দেশ, নাগাল্যান্ড হচ্ছে আমাদের দেশ, এবং হরি সিং এর সাথে চুক্তি মুক্তি ইত্যাদি ইত্যাদি করে কাশ্মীর হচ্ছে আমাদের দেশ। এই যে সমস্তটা, এবং গণভোট হলো না, এই যে সমস্তটাকে জাতিসত্তাগুলোর আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, এটাকে গত কংগ্রেস সরকার মোটেও মানেনি। তার ফলে আমরা দেখেছি একের পর এক আসাম রাইফেলস থেকে শুরু করে বিভিন্ন রকম সেনাবাহিনী, মণিপুরের, আমরা মিজোরামের দেখেছি ঘটনা, যে ঘটনা ঘটেছে, এমনকি নাগাল্যান্ডে যে ঘটনাগুলো ঘটেছে, গোটাটাই কিন্তু অশান্ত ছিল কংগ্রেস আমলে। তখন কিন্তু একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছিল, আমরা জানি। লালডেঙ্গা বলে এক ভদ্রলোক ছিলেন, নিশ্চয়ই মনে আছে, সবারই মনে আছে, এই জন্য যে এই সশস্ত্র আন্দোলনের যে নেতাদের উদ্ভব হয়েছিল, এটা কিন্তু কংগ্রেস আমলেই হয়েছিল। কিন্তু এরা আফটার অল, আর যাই হোক, জাতিতে দাঙ্গা বা এই ভেতরে ভেতরে দাঙ্গা, এটা কংগ্রেস লাগাতে পারেনি। সেখানে হয়েছিল কি, শর্মিলা চানুর ঘটনাটা আমরা জানি, যদি দেখি তাহলে কি দেখবো, আমরা দেখছি যে পুলিশের বিরুদ্ধে, রাষ্ট্রের দমন পীড়নের বিরুদ্ধে বা মিলিটারির বিরুদ্ধে তাদের লড়াই, সেটা কখনো সশস্ত্র কখনো অহিংস, এটা ছিল। কিন্তু এরকম
নোংরা ভাবে বা নেকেডলি বা উলঙ্গ ভাবে এই যে কুকি, মার, মেইটি বা এই মেঘালয়ের যে আমি জনজাতির একটা কথা বললাম যারা মণিপুরে থাকেন, আজকেই শুনলাম আমি যে বাস পড়লাম এক জায়গায় যে এইটা কিন্তু ছিল না। আফটার অল এইটা ছিল না, অর্থাৎ জনগণে যে ঝামেলাটা এইটা ছিল না, ছিল রাষ্ট্রের সাথে সরাসরি লড়াই। এখন কিন্তু রাষ্ট্রের সাথে লড়াই যেমন একদিকে, অন্যদিকে এই জাতি সত্তাগুলোর ইন্টারনাল লড়াই আরেকদিকে, অন্যদিকে মেঘালয়ের ওই এনটিটি এদের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক এবং এখানকার সম্পর্ক, অর্থাৎ এই যে আমরা বলছি মণিপুরের সম্পর্ক, এই গোটাটাই কিন্তু লুজ হয়ে যাচ্ছে, মানে হাতের বাইরে চলে যাচ্ছে। তখন কিন্তু একটা সময় ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী চেষ্টা করেছেন বসার, কথা বলার, এটা কিন্তু করেছিলেন একটা সময়, আবার দমনও করেছেন, দুটোই করেছেন, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে না। আপনারা শুনলেন মানবাধিকার কর্মী অসীম গিরির বক্তব্য। আমি সরাসরি চলে যাবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল মনিক রয়েছেন নিউজ রুমে। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর নিয়ে যে আপডেট উঠে এসেছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সমর্থন প্রত্যাহার, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর কি বলবে? কথাতে তিনি মানবাধিকার কর্মী, এ যাবৎ মানবাধিকার প্রচুর লঙ্ঘন হয়েছে, একথা একেবারেই সত্যি। এবং মণিপুরে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে এই সভ্য সমাজে হওয়া উচিত না, সেটাও কিন্তু একেবারে ধ্রুব সত্য। কারণ বেশ কিছু মামলা ইতিমধ্যেই অসীমবাবু তিনি করেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, মানবাধিকার যে জাতীয় মানবাধিকার কমিশন, তাতে জাতীয় মানবাধিকার কমিশনে তারা গিয়েছেন, তারা কথা বলেছেন, মণিপুরের স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এইখানে অবশ্যই কৃতিত্ব দিতে হয় এইরকম মানবাধিকার কর্মীদের। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে সরকার কি করছে না, এখনো পর্যন্ত যে সংখ্যাগরিষ্ঠ, এখনো পর্যন্ত যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেখানকার বিধায়কদের, সেই বিধায়কদের সংখ্যা তত্ত্বে কিন্তু সরকার পড়ার কোনো সম্ভাবনাই নেই। তবে হ্যাঁ, বীরেন সিং এর উপর কিন্তু একটা চাপ বাড়লো। এবার আমি যদি দেখে নিই মণিপুরের ফিগার হচ্ছে 60টি বিধানসভা আসন যুক্ত মণিপুর বিধানসভা। সেই মণিপুর বিধানসভার মধ্যে বিজেপি পেয়েছে 32টি আসন, এনপিপি যারা আজকে সমর্থন তুলে নিল তারা কিন্তু পেয়েছে মাত্র 7টি আসন। তাদের যদি 7টি আসন তারা তুলে নেয় তাহলেও কিন্তু বিজেপি সরকার পড়ছে না। এবার প্রশ্ন আসছি যে এনপিপি, দেখো এনপিপি সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে, কাকে চিঠি দিয়েছে না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়েছে। কেন? যে এনডিএর যে জোট, সেই এনডিএ জোটে বিজেপি রয়েছে, এনডিএ জোটে বিজেপির সঙ্গে মেঘালয়ের যে ক্ষমতাসীন দল তারা কিন্তু এনপিপি রয়েছে। অন্যদিকে এনপিপির সঙ্গেও কিন্তু তোমার হচ্ছে যে মেঘালয়, সেই মেঘালয়ে এনডিএ জোটে কিন্তু বিজেপি সেখানে রয়েছে। এবং সেখানেও কিন্তু মেঘালয় তো সিচুয়েশন এরকম, যদি মেঘালয় থেকে এনপিপি সরকারের উপর থেকে বিজেপির বিধায়করা সরকার প্রত্যাহার করে নেয় তাহলেও কিন্তু এনপিপি সরকারের পতন হবে না। অন্যদিকে এনপিপিও যদি মণিপুরে তাদের এই বিধায়কদের যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে কিন্তু এই মুহূর্তে সরকার প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই। কারণ সেখানে কিন্তু জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দলের কিন্তু 6টি আসন কিন্তু তারা এর আগের বার জিতেছিল, তারা সবাই কিন্তু এখন বিজেপির সঙ্গে রয়েছে। অন্যদিকে কংগ্রেস এখানে অত্যন্ত দুর্বল, কংগ্রেস মাত্র 5টি আসন পেয়েছিল বিগত বিধানসভাতে। এবছর লোকসভা ভোটে কংগ্রেস অনেক ভালো ফল করেছে, তারা লোকসভার আসনটি জিতেছে, সেটা আলাদা কথা, কিন্তু বিধানসভা বিধায়কের নিরিখে কংগ্রেস এখনো বহু গুণ পিছিয়ে। এছাড়াও হচ্ছে নির্দলরা মোট 16টি আসন জিতেছে, সেই সংখ্যাও যদি একসঙ্গে করা হয় তাহলেও কিন্তু ম্যাজিক ফিগারে পৌঁছাচ্ছে না। এবার হচ্ছে কেন এনপিপি হঠাৎ করে সরকারের থেকে প্রত্যাহারের কথা ডিক্লিয়ার করলো। প্রথম কথা বলে রাখি, যদি তিনি সরকারের কালকে পতন চাইতেন তাহলে এনপিপির যিনি মুখ্যমন্ত্রী তিনি কি করতেন না, প্রথমেই সরকার প্রত্যাহারের কথা যে চিঠি, সেই চিঠি জেপি নাড্ডাকে কেন দেবেন, সেই চিঠি অবশ্যই দেবেন সরকার প্রত্যাহারের জন্য মণিপুরের রাজ্যপালকে দেবেন। তারা মণিপুরের রাজ্যপালকে সরকারের প্রত্যাহারের কথা তারা জানাবেন, তারপর তারা সেখানে আস্থা ভোট চাইতে পারেন। তারপর সেখানে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় সেইখানে স্পিকারের কাছে আস্থা ভোট চেয়ে তোমার হচ্ছে চিঠি দেবে, স্পিকার আস্থা ভোট ডাকবে, সেই আস্থা ভোটে যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে তাহলে বীরেন সিং সরকারের পতন ঘটবে। এখানেই ঠিক ফান্ডাটা, যে তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়নি, প্রথমে মানে সংবিধান অনুযায়ী কাকে চিঠি দিতে হবে না রাজ্যপালকে, তারপর তারা রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারতেন।
কিন্তু দুটো যে সাংবিধানিক যে বডি রয়েছে সেই সাংবিধানিক বডিতে কিন্তু একবারও এনপিপি চিঠি দিল না। এনপিপি কাকে চিঠি দিল? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কে? তিনি তো একটা বড় পলিটিক্যাল দলের সভাপতি। সাংবিধানিক কাঠামোতে কিন্তু এই ক্ষেত্রে জেপি নাড্ডার কোনো ক্ষমতাই নেই। জেপি নাড্ডার কাছে তারা একটা দাবি জানিয়েছেন যে বীরেন সিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। একথা একেবারে ঠিক। বীরেন সিং বিগত 3 বছর ধরে সরকারের মানে এই যে বিজেপি পরিচালিত যে সরকার, সেই বিজেপি পরিচালিত সরকার মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একথা 100% ঠিক। কিন্তু তারা কিন্তু সাংবিধানিকভাবে প্রক্রিয়াটা এগোয়নি, বরঞ্চ তারা দলগতভাবে প্রক্রিয়াটা এগোলো। কারণ তারা জেপি নাড্ডাকে চিঠি দিল। এবার প্রশ্ন হচ্ছে জেপি নাড্ডাকে কেন চিঠি দিল? দেখো, পরিষ্কার কথা বলে রাখছি যে বীরেন সিং এই যে প্রধানমন্ত্রী যখন শপথ নিয়েছেন কিছুদিন আগে, দিল্লিতে বিজেপির অন্তত 7 থেকে 8 জন এমএলএ তারা কিন্তু বীরেন সিংকে সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি নিয়ে একেবারে বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু বার্তা দিয়েছিলেন। এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে বীরেন সিং থাকলে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা কিন্তু সবার আগে বিজেপির বিধায়করা তারাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিজেপির ভিতরে যারা বিদ্রোহী গোষ্ঠীর এমএলএ তাদের কথা মানেনি, বরঞ্চ তাদের সেদিন বুঝিয়ে সুঝিয়ে আজ থেকে 6 মাস আগে। এখানেই প্রশ্ন যে একদিকে জেপি নাড্ডা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মহারাষ্ট্রের প্রচার থেকে তিনি তড়িঘড়ি ছুটে যাচ্ছেন বৈঠক করতে মণিপুর নিয়ে। কিন্তু এখানেই প্রশ্ন যে গত 1 বছর ধরে চলছে এই ঝামেলা, আজকের নতুন নয়। তাহলে 1 বছর ধরে যখন এই ঝামেলা চলছে তখন প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রীর ভূমিকা কি রয়েছে মণিপুর ইস্যুতে? এটাই প্রশ্ন তোমার করছে। দেখো, ঝামেলা চলছে প্রায় 4 বছর ধরে। তবে সরকার পতনের এই যে কথাটা তুমি বলছিলে, বিগত 1 বছর ধরেই মণিপুরের সরকার, বীরেন সিং এর সরকার পতন হবে, এই কথা কিন্তু বিগত 1 বছর ধরে চলছে। এবার আমি তোমায় বলবো যে বিজেপির অন্তত 17 জন এমএলএ এই মুহূর্তে বীরেন সিং সরকারের উপর থেকে প্রত্যাহার করার জন্য তারা তৈরি। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি চলছে বা সরকার চলছে, সেই সরকারকে বারবার এই কথা বুঝিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার বুঝিয়েছে। কিন্তু আমরা কি দেখেছি যে বিজেপি প্রধানমন্ত্রী যখন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, সেই সময় সাউথ ব্লকে বীরেন সিংকে নিয়ে একটি আলাদা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শীর্ষ নেতৃত্ব ছিলেন। তারপরে কিন্তু দেখলাম যে ধামাচাপা পড়ে রয়েছে এবং সেই বিষয়টা অত্যন্ত মণিপুরে সেই রকম ছোটখাটো অশান্তি ঘটলেও বড় কোনো অশান্তি ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কেন এরকম করলেন? মেঘালয়তেও তোমার হচ্ছে প্রচুর মণিপুরের বাসিন্দারা তারা বাস করেন, তারা জন্মসূত্রে মণিপুরি, কিন্তু এখন তারা সেটেল হয়েছেন তোমার হচ্ছে মেঘালয়। তারা কিন্তু এই মণিপুরে এসে মেঘালয়ের যে সরকার, সেই সরকারকে এনপিপি কে তারা ভোট দিয়েছে, এনপিপি কে তারা জিতিয়েছে। এই জায়গার এবং বিভিন্ন যে জাতিগোষ্ঠী বা বিভিন্ন যে জনজাতি রয়েছে, সেই জনজাতিদের একটা সমর্থন কিন্তু এনপিপির রয়েছে। এবং এনপিপি কিন্তু এই মুহূর্তে তোমার হচ্ছে জাতীয় দল। প্রথম কথা তোমায় বলে রাখি, সেই ক্ষেত্রে নর্থ ইস্টকে কিন্তু এনপিপি পাখির চোখ করে এগোচ্ছে এবং এনপিপির কিন্তু লক্ষ্য আগামী দিনে অসমের বেশ কয়েকটা সিট, এনপিপির লক্ষ্য অবশ্য ত্রিপুরার কয়েকটা সিট আছে এবং এনপিপির লক্ষ্য কিন্তু মিজোরামেও কয়েকটা আছে। এবং এনপিপি, আমি যদি খুব ভুল না করে থাকি, আজ থেকে ঠিক 1.5 বছর আগে এনপিপির একজন সর্বোচ্চ নেতা তারা কিন্তু উত্তরবঙ্গে গিয়েছিল, বাংলার উত্তরবঙ্গে গিয়েছিল, বা অর্থাৎ বাংলার উত্তরবঙ্গে যে তোমার হচ্ছে পাহাড়ি এলাকাগুলি রয়েছে, দার্জিলিং লোকসভা কেন্দ্র, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এবং তোমার কোচবিহার লোকসভা কেন্দ্র, এই জায়গার যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে যেখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠী বসবাস করে, সেই জায়গাতেও কিন্তু তারা কিন্তু টার্গেট করেছিল। তবে সেটা তারা শেষ পর্যন্ত সফল হয়নি। তো এনপিপি তাদের এই যে জনজাতিদের যে ভোট, সেই জনজাতিদের ভোটটাকে একত্রিত করে উত্তর এই তোমার হচ্ছে নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গকেও তারা টার্গেট করেছিল, কিন্তু সেভাবে সফল হয়নি। এই একটা সুযোগ এনপিপির কাছে চলে এসছে যে যেহেতু মণিপুর জ্বলছে এবং জনজাতিদের মধ্যে উত্তর পূর্বে একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভটাকে সুকৌশলে যদি পার্টির দিকে সুইং করাতে পারে, তাহলে এনপিপি কিন্তু আগামী দিনে উত্তর পূর্ব ভারতে একটা বড় দল, আঞ্চলিক হিসাবে কিন্তু একটা বড় দল হওয়ার কিন্তু একটা ক্ষমতা তারা রাখবে। সেই জন্যই তারা কিন্তু সুকৌশলে এই চিঠিটা কাকে দিলেন, যে জেপি নাড্ডা। হু ইজ জেপি নাড্ডা?
জেপি নাড্ডা কি করতে পারেন। জেপি নাড্ডা খুব বড় জোর হলে কালকে এনপিপি নেতাদের নিয়ে একটি এনডিএর বৈঠক ডাকতে পারেন, এবং এনডিএর দলনেতাও কিন্তু তোমার হচ্ছে জেপি নাড্ডা নয়। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডা কিন্তু কখনোই এনডিএর দলনেতা নয়। তাহলে কি করতে পারে জেপি নাড্ডা? এনডিএর একটা খুব বড় জোর হলে বৈঠক ডাকতে পারে, বা এনডিএর দলনেতাকে একটা বৈঠক কল করার জন্য তিনি বলতে পারেন, সেখানে এনডিএর মধ্যে এই সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারেন। এই জেপি নাড্ডা কিন্তু কখনো সরকার ভাঙতেও পারবে না, সরকার গড়তেও পারবে না। তিনি খুব বেশি জোর হলে সেখানকার যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব, যেহেতু তিনি ওভারঅল সভাপতি, সেখানে মণিপুরের যারা বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই তিনি সর্বভারতীয় যেহেতু সভাপতি, তিনি মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সঙ্গে কথা বলেন। তার বাইরে কিন্তু জেপি নাড্ডার এই ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এবং এখানেই প্রশ্ন যে তিনি চিঠিটা রাজ্যপালকে না দিয়ে তিনি কেন জেপিকে নাড্ডাকে দিলেন? অর্থাৎ বিজেপিকে একটা প্রেসার পলিটিক্স, যে বিজেপিকে একটা প্রেসার পলিটিক্স দিয়ে রাখলো। তার কারণ হচ্ছে এই যে এনডিএ সরকার, সেই এনডিএ সরকারে কিন্তু এনপিপি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। উত্তর পূর্বাঞ্চলের তোমার হচ্ছে উন্নয়নের জন্য মেঘালয়তে আমরা কিছুদিন আগে দেখছিলাম ভয়াবহ বন্যা হয়েছে। সেই ক্ষেত্রে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রের থেকে বাড়তি অর্থ চেয়েছেন। সেই জায়গাতে বিজেপি সরকার হয়তো তার কতটা দিয়েছে আমার এই মুহূর্তে আমার কাছে তথ্যটা নেই, তবে খুব বেশি যতটা তিনি চেয়েছিলেন ঠিক ততটা সবথেকে বেশি দিয়েছে। নীল, আমি যেটা জানাবো, ত্রিপুরা, মেঘালয় এবং আরো একটি রাজ্যের জন্য তার স্যাংশন হয়েছিল, মেঘালয় কিন্তু সবথেকে বেশি পেয়েছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, দেখো যতটা চেয়েছিল তিনি কিন্তু ততটা পাননি, এবং তিনি অনেক দাবি করেছিলেন পরপর, সেই জায়গাতে পাননি। মন্ত্রিসভাতে সেইভাবে এনপিপি খুব একটা যে গুরুত্ব পেয়েছে তা নয়। অন্যদিকে বিজেপিও এনপিপি কে মেঘালয়ের মধ্যে একটা প্রত্যেকদিন বিভিন্ন ইস্যুতে চাপ তৈরি করছে তারা, এবং বিজেপিকে কিন্তু তোমার হচ্ছে এনপিপি যে গভর্নমেন্ট মেঘালয়তে, সেই মেঘালয়তে গভর্নমেন্টে কিন্তু বিজেপি একজন মন্ত্রীকে নিতে চেয়েছিল, কিন্তু বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা বাইরে থেকে সমর্থন করব। অর্থাৎ স্নায়ুর যুদ্ধ প্রতিনিয়তটা চলছিল। সেই স্নায়ুর যুদ্ধে আজকে সব থেকে বড় ইস্যুটাকেই তিনি হাতিয়ার করেছে, এবং জনজাতিদের মধ্যে নিজের দলকে একটা প্রতিষ্ঠা করার একটা মরিয়া চেষ্টা চালালেন তোমার হচ্ছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এখন দেখার যে আগামীকাল কিন্তু সাউথ ব্লকের এই বৈঠক, সাউথ ব্লকের যেটা গতকাল বৈঠক, আগামীকাল যে বৈঠকটা হবে সেই বৈঠকে কারা কারা ডাক পাচ্ছেন? সেই বৈঠকে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা, কেন্দ্রের সিআরপিএফ, তোমার হচ্ছে বিএসএফ, এই ধরনের সামরিক বাহিনীর কর্তারা থাকছেন বলে খবর। নীল, এখানে আরেকটা প্রশ্ন রাখবো তোমার কাছে, যে এই যে মণিপুরের এই মুহূর্তের যে অশান্তি, তা মহারাষ্ট্র নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, এবার তোমাকে বলছিলাম যে দেখো অবশ্যই তোমার হচ্ছে এনআইএর কর্তারা উপস্থিত থাকবেন। এবার হচ্ছে এখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে এখনো পর্যন্ত আমার কাছে রাত পর্যন্ত যা খবর, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে বিরোধী দল বা সেখানকার যারা শরিক দলগুলি আছে বা সেখানকার কোনো বিধায়কদের কিন্তু সেই বৈঠকে মতামত নেওয়া হচ্ছে না, মানে এখন পর্যন্ত। কালকে সেই পরিস্থিতি বদলাতেই পারে, সেটা আলাদা কথা। তার মানে মণিপুরের যে শান্তি ফেরাতে সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট বাহিনীর উপর ভরসা রাখছে। এবং আগামী দিনে যেটা সব থেকে মজার খবর, দেখো মণিপুর আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে পারে, একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে এই মুহূর্তে মণিপুর সরকার যদি ভাঙে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং রাষ্ট্রপতি শাসন জারি হলে কিন্তু বাহিনীর তৎপরতা আরো বাড়বে। সেই জায়গাতে রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয় তাহলে বিজেপি একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। কিন্তু আবার এটাও হতে পারে যে যেভাবে আজকে তোমার হচ্ছে মণিপুরের বিধায়করা যদি এবার ফোর্স করে বসে, কারণ মণিপুরের বেশ কিছু বিধায়ক কিন্তু ইতিমধ্যেই ফোর্স করেছেন, তারা যদি আবার আজকে রাতের মধ্যে ফোর্স করে তাহলে বীরেন সিং এর কার্যত সরাটা কিন্তু সময়ের অপেক্ষা। এখন বল হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে। কেন্দ্রীয় অমিত শাহ তিনি বিষয়টা দুভাবে হ্যান্ডেলিং করতে পারে, এক হচ্ছে রাজনৈতিক সমাধান আর অন্য হচ্ছে বাহিনী দিয়ে সমাধান। আজকে বিকেল পর্যন্ত বা আজকে রাত পর্যন্ত বাহিনী দিয়ে সমাধানের পথে সেন্ট্রাল গভর্নমেন্ট এগোচ্ছে, তারা কিন্তু রাজনৈতিকভাবে সমাধানের পথে এগোচ্ছে না। যেটা আমাদের প্যানেলিস্ট অসীম গিরি তিনি বলল যে প্রথমে তোমার রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। রাজনৈতিকভাবে সমাধান যে অতীতে কংগ্রেস গভর্নমেন্ট করেছিলেন, ইন্দিরা গান্ধী করেছিলেন, রাজীব গান্ধী করেছিলেন, তারাও কিন্তু সেইভাবে দীর্ঘস্থায়ী সমাধান সূত্র বার করতে পারেনি, তারাও কিন্তু ফেল করেছেন। এখন তারা বিরোধী দলের আছে, তারা বলবেনই, এবং বিরোধী দল তো সবসময় তারা বলবেন, সরকার পক্ষের ভুল তো তারা ধরিয়ে দেবেন। কিন্তু সব থেকে মজার প্রশ্ন হচ্ছে যে আগামীকাল বৈঠকে কি হতে চলেছে। এনপিপি কিন্তু সুকৌশলে একেবারে কেন্দ্রের উপর কিন্তু একটা চাপ বাড়িয়ে রাখলো, যে কোনো মুহূর্তে তারা কিন্তু এরপর
রাজ্যপালের কাছে তারা চিঠি দিয়ে সরকার প্রত্যাহারের কথা তারা জানিয়ে দেবে। মানে জেপি নাড্ডার কাছে যখন চিঠিটা গিয়েছে তখন কিন্তু আগামী দিনে তারা সরকারও প্রত্যাহার করার জন্য রাজ্যপালের কাছে চিঠি দিতে পারে। অর্থাৎ বৈঠকের আগে, বৈঠকের ঠিক 12 ঘন্টা আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে কিন্তু একটা চাপ এনপিপি দিয়ে রাখলো, একথা অবশ্যই ঠিক। এবং এনপিপির আগামীকাল সকালবেলা স্ট্র্যাটেজিটা কি থাকবে, অর্থাৎ যখনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা সিআরপিএফ এর ডিজি সহ এনআই এর ডিজিরা যখন বৈঠক করবেন, সেই সময় আগামীকাল এনপিপির ভূমিকা কি থাকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আবারও বলে রাখছি যে বিজেপির যে 17 জন বিদ্রোহী এমএলএ রয়েছে যারা এক নিয়ত চান না যে বীরেন সিং ক্ষমতায় থাকুক, তাদের ভূমিকা কিন্তু আগামীকাল বা আজকে রাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে, দিল্লি থেকে কিন্তু বেশ কয়েকটা মণিপুরে ফোন চলে গিয়েছে এবং বিজেপির বেশ কয়েকজন বিধায়ক যারা বিদ্রোহী বিধায়ক তাদের কাছে কিন্তু দিল্লি থেকে ফোন গেছে, না দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের কাছে ফোন চলে গেছে। এখন ফোনে টেলিফোনে কি কথা হয়েছে সেটা তো আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব না, সেটা কথা বললে বা তারা যদি জানতে পারবো। তবে মণিপুর নিয়ে কিন্তু বিজেপি যে চরম চাপে রয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। বীরেন সিং এর সংখ্যাগরিষ্ঠতাতে বীরেন সিং সরকার না পড়লেও বীরেন সিং কিন্তু এই মুহূর্তে চরম চাপে। সেটা হচ্ছে তার শরিক দলের চাপ, তার হচ্ছে মণিপুরের সিভিল সোসাইটির চাপ, মণিপুরের আইন শৃঙ্খলার চাপ এবং মণিপুরে তার দলেরই 17 জন বিধায়ক বিদ্রোহী রয়েছে তাদের চাপ। সব মিলিয়ে কিন্তু বীরেন সিংকে কিন্তু আগামীকাল সকাল হলে যখন সূর্য উঠবে তখন কিন্তু বীরেন সিংকে নতুন করে শুরু করতে হবে। এবং দিল্লির বৈঠকের পরই আই হোপ আগামীকাল দিল্লির বৈঠকের পরই মণিপুরের পরিস্থিতি আলাদা দিকে চলে যাচ্ছে বলে এটাই এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর। একেবারে তার মানে শান্তি ফেরাতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই মুহূর্তে মণিপুরের সরকার। অনেক ধন্যবাদ নীল তোমায় আমাদের সাথে নিউজ রুমে এতক্ষণ থাকার জন্য। ইতিমধ্যে যে খবর, এই মুহূর্তে শান্তি ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি এবং একেবারে হিংসা জিয়ে রাখা হয়েছে এমনই কোট আনকোট মন্তব্য পেশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং তার জন্য বিজেপির যে সমর্থন তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। মণিপুরকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সরকার কি তাহলে এখনই পড়ে যাবে? আগামীকালকের নর্থ ব্লকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কি বেরিয়ে আসবে, কি উঠে আসতে পারে জানিয়ে প্রশ্ন এবং তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এখানেই শেষ করব সংবাদ। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।